লোকানো রইল না, যার নির্দেশে বিএনপির অফিসের সামনে প্রকাশ্যে র্যাবকে গুলি করে হত্যা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের অভিযান চলাকালীন সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভুইয়া নিহত হয়েছেন। এই ঘটনায় র্যাবের আরো 3 সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, এই নৃশংস হামলার পেছনে কার নির্দেশ? স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে অভিযোগ উঠেছে, এই এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে বিএনপির একটি শক্তিশালী গ্রুপ এবং হামলাটি হয়েছে বিএনপির স্থানীয় অফিসের সামনেই প্রকাশ্যে। ঘটনার বিবরণ অনুসারে সোমবার সন্ধ্যা 6:30টার দিকে র্যাব 7-এর মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে 43 সদস্যের একটি দল জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায়। তথ্য ছিল, একজন গুরুত্বপূর্ণ আসামি স্থানীয় একটি রাজনৈতিক দলের অফিসে লুকিয়ে আছে। র্যাব দলটি সেখানে পৌঁছানো মাত্রই মাইকে ঘোষণা দেওয়া হয়, র্যাব এসেছে, সবাই মিলে হামলা করো। এরপর শুরু হয় ভয়াবহ হামলা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় 400-500 জনের মতো সশস্ত্র লোকজন র্যাবের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা গুলি, লাঠি, রড, কাঠ দিয়ে আক্রমণ চালায়। নায়েব সুবেদার মোতালেব হোসেন ভুইয়াকে প্রথমে পায়ে গুলি করে, তারপর অস্ত্র ছিনিয়ে নেয় এবং প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। অন্য 3 সদস্যকে জিম্মি করে নির্যাতন করা হয়। পরে পুলিশের সহায়তায় উদ্ধার করে সিএমএইচ এ নেওয়া হলে চিকিৎসকরা মোতালেবকে মৃত ঘোষণা করেন। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন বলেন, এটি ছিল সন্ত্রাসীদের সংঘবদ্ধ ও পরিকল্পিত হামলা। মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়েছে। এলাকাটি যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন ডিএডি পদমর্যাদার কর্মকর্তা নিহত হয়েছেন। জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য। 3100 একর পাহাড়ি এলাকায় অবৈধ বসতি, পাহাড় কেটে প্লট বাণিজ্য চলছে। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর এখানে দখল নিয়ে সংঘর্ষ বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রবেশের জন্য পরিচয়পত্র লাগে, বাইরের কেউ ঢুকতে পারে না। পুলিশ প্রশাসন ঢুকলেই হামলা হয়। 2023 সালে উচ্ছেদ অভিযানে প্রশাসনের ওপর ককটেল, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল। 2022 সালেও র্যাবের সঙ্গে গোলাগুলি হয়েছে। কিন্তু এবারের হামলা ভিন্ন। স্থানীয় সূত্র জানায়, হামলাকারীদের একটি বড় অংশ বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যুক্ত। অভিযানের তথ্য ছিল, বিএনপি অফিসে আসামি লুকিয়ে আছে। হামলা হয়েছে ঠিক সেই অফিসের সামনে প্রকাশ্যে। প্রশ্ন উঠেছে, এই নির্দেশ কে দিয়েছে? বিএনপির কোনো নেতা কি এই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক, নাকি রাজনৈতিক প্রতিহিংসার অংশ? স্থানীয় বাসিন্দারা ভয়ে মুখ খুলছেন না। একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে বিএনপির লোকজনই নিয়ন্ত্রণ করে। তারা বলে, যা খুশি করো, কেউ কিছু বলবে না, র্যাব ঢুকলে তো হামলা হবেই। পুলিশ ও র্যাব সূত্র জানায়, ঘটনাস্থলে অভিযান চলছে, হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। কিন্তু এলাকার দুর্গমতা ও সশস্ত্র প্রতিরোধের কারণে অভিযান কঠিন হয়ে পড়েছে। এই ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। র্যাবের একজন কর্মকর্তাকে এভাবে হত্যা করা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ নয়, রাষ্ট্রের কর্তৃত্বের ওপর চ্যালেঞ্জ। প্রশ্ন থেকে যাচ্ছে, যার নির্দেশে বিএনপির অফিসের সামনে প্রকাশ্যে র্যাবকে গুলি করে হত্যা করা হলো, এই অপরাধীদের পেছনে কারা? সরকারের কঠোর হস্তক্ষেপ না হলে জঙ্গল সলিমপুরের মতো এলাকা আরো বিপজ্জনক হয়ে উঠবে। জঙ্গল সলিমপুরের এই নৃশংস হামলা শুধু একজন র্যাব কর্মকর্তার হত্যাকাণ্ড নয়, রাষ্ট্রের কর্তৃত্ব ও আইনের শাসনের ওপর সরাসরি চ্যালেঞ্জ। বিএনপি অফিসের সামনে প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে সশস্ত্র হামলা চালানোর ঘটনা প্রমাণ করে, কিছু এলাকা এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই অপরাধের পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকলে তা অত্যন্ত বিপজ্জনক। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সি। কুমিল্লা 4 আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। রিটে 1000/2026 নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। সোমবার হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার বিকেলে কুমিল্লা 4 আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক, জানালেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে করা। কমিশন সামগ্রিকভাবে সামাল দিতে পারছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। দৃঢ় হস্তে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন যদি একদিকে হেলে পড়ে, কোনো দিকে ঢলে পড়ে, তাহলে সেটা মানুষের পুরনো আশঙ্কা। এটা আমাদের কাম্য নয়। জনগণ চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। এ জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। বারবার স্বৈরশাসক ও ফ্যাসিবাদরা তাদের রক্তের ওপর দাঁড়িয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ও পরে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেছেন। মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার এ.কে.এম. নাসির উদ্দিন কালু, শরীয়তপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম সহ জেলা বিএনপি ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। মেডিকেল ক্যাম্পে শতাধিক বিশেষায়িত ডাক্তার দিয়ে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর হামলা ৫০০ দুর্বৃত্তের। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুর্বৃত্ত র‍্যাবের ওপর হামলা চালিয়েছে। এতে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‍্যাব ৭-এর পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিকালে র‍্যাব ৭-এর একটি আভিযানিক দল মেজর জালিশ মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় র‍্যাবের ৪ সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহযোগিতায় আহত র‍্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ পাঠানো হয়। এরপর চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভুইয়াকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ র‍্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেখানকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা রঙের মাইক্রোবাসে কালো জ্যাকেট পরা র‍্যাব সদস্যরা সেখানে অভিযানে যান। এলাকাটি থেকে র‍্যাব সদস্যদের বহনকারী ২টি মাইক্রোবাস ফিরে আসার সময় ভাঙচুরের শিকার হতে দেখা যায়। সোমবার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র এক সন্ত্রাসীকে গ্রেফতার করে ফেরার পথে হামলার মুখে পড়েন র‍্যাব সদস্যরা। সন্ত্রাসীরা গুলির পাশাপাশি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে র‍্যাব ৭ চট্টগ্রামের ডিএডি মোহাম্মদ মোতালেব, লেন্স নায়েক ইমাম উদ্দিন, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত গুরুতর আহত হন। আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়, জানালেন চিফ প্রসিকিউটর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় ২৫ মার্চের কাল রাতের মতো হত্যাযজ্ঞ চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার রামপুরায় আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ২৮ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় ২৫ মার্চের কাল রাতের মতো হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এটা ছিল হটস্পট। বাসাবাড়িতে ঢুকে গুলি করে লোকজনকে হত্যা করা হয়েছিল। ইতিহাসে এটি নজিরবিহীন। এর ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন। শুনানিকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মুন। এই মামলার অপর ২ আসামি পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান পলাতক রয়েছেন। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু করেন। প্রথম দিনে সাক্ষ্য দেন বিশ্বজিৎ রাজবংশী, তার বাবা গঙ্গাচরণ রাজবংশী রামপুরায় আন্দোলন চলাকালে বিজিবির গুলিতে নিহত হন। এদিন সাক্ষ্য গ্রহণের পর জেরা করার জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।